তো এই বিপুল পরিমাণে ছাত্রদের যে ফিজ কালেকশন থেকে আরম্ভ করে তো সেটা এই টেডভাইজারের যে সফটওয়্যার এবং খুব ইউজার ফ্রেন্ডলি, হ্যাঁ? সেটা আমরা এটা কাজ করছি। একটা রিনাউন্ড এনজিও অমর্ত্য সেনের এনজিও আমাদের এখানে ছিলেন আর গভর্নমেন্টের আলাদা, আলাদা মার্কশিট হয়ে জামিনী রায় পায়। তো এটা আমরা উত্তরবঙ্গে ১ম, পশ্চিমবঙ্গে ১ম। আমাদের কিছু, কিছু কনসেপ্ট যেটা পায়োনিয়ার, ওয়াটার ওয়েল থেকে আরম্ভ করে আমরাই ১ম অ পশ্চিমবঙ্গে সরকারি স্কুল সিসিটিভি মনিটরড স্কুল ২০১২ সালে। এখন তো সরকার নির্দেশ দিচ্ছে যে লাগাতে হবে, কিন্তু আমরা সেই সময় করেছি। আপনি আমাদের স্কুলে যান, বাচ্চাগুলোকে দেখে অনেকে অবাক হয়ে যায়। ওদের লুকস দেখে, একদম ড্রেস দেখে সবাই ভাবে বড়লোকের। কিন্তু না, একেবারে ডে লেবারের বাচ্চারাই পড়ে। দেখুন মানে শিশুদের জন্য যখন স্কুল, প্রত্যেকটা স্কুল এমনই হওয়া উচিত। আর সরকারি স্কুল এমন হওয়া উচিত, কারণ গভর্নমেন্ট আমাদের প্রচুর টাকা বেতন দেয়। ৬০ বছর পর্যন্ত চাকরির নিরাপত্তা, যেটা বেসরকারি স্কুলে যারা চাকরি করছে তাদের হয়তো সেটা নেই। একটি বাচ্চা যদি আমি ওই সময় অক্সিজেন না দিতে পারতাম, ডাক্তার বলছে যে, "আপনি করেছেনটা কি?" আমি, "কেন?" বলে, "এই বাচ্চা যদি অক্সিজেন না পেত তাহলে কিন্তু আজকে একটা মানে একেবারে কল্পনা করতে পারতাম না কি হতো।" আমি বললাম, "আমাদের নিজস্ব ওই অ্যাম্বুলেন্সে অক্সিজেনের সিস্টেম দেওয়াতেই তারপর সে সেভ হয়ে গেছে।" একটা বাচ্চার প্লেজার, ডিসিপ্লিন, আর যদি ওকে স্বপ্ন দেখানো যায় না, যেকোনো ব্যাক বেঞ্চাররা তারা ফ্রন্ট বেঞ্চে চলে আসতে পারে। আমরা কোথায় ভুল করি? আমরা একটা ট্যাগ লাগিয়ে দিই বাচ্চাদের। এর দ্বারা কিছু হবে না, এটা গাধা। এইটা আমি রিকোয়েস্ট করব, অনেকে হয়তো শিক্ষক-শিক্ষিকারা শুনছেন, বাবা-মারা শুনছেন, প্লিজ আপনার সন্তানকে তো কোনোদিনই বলবেন না যে, "গাধা, তোর দ্বারা কিছু হবে না।" বরং ওকে যদি একটু গলা টিপে ধরেন, ব্যথা লাগবে, ভুলে যাবে। কিন্তু যদি আমরা শিক্ষক-শিক্ষিকারা বা বাবা-মারা যদি গাধা, কিছু হবে না, আ এইটা যদি বলি, ওর সামনে একটা হিমালয়কে দাঁড় করিয়ে দেওয়ার মতো। সত্যিও কিছু হতে পারবে না। নমস্কার। ইংরেজিতে একটা খুব ভালো কথা আছে। "বি দ্য চেঞ্জ ইউ ওয়ান্ট টু সি ইন দ্য ওয়ার্ল্ড" অর্থাৎ আপনার সমাজে বা আপনার চারপাশে আপনি যে পরিবর্তনগুলি দেখতে চান, আগে নিজে সেই পরিবর্তনটা হন। আজকে টেডভাইজার টক্সের একটি খুব স্পেশাল এপিসোড। তার কারণ আজকে আমাদের যিনি অতিথি, তিনি এইরকমই পরিবর্তনের একজন রূপকার। একটা সাধারণ বাংলা মিডিয়াম স্কুলকে উনি এতটাই আপগ্রেড করেছেন যে আজকে তার টেক্কা দিতে পারে যেকোনো ইংরেজি মাধ্যম মডেল স্কুলকে। হয়তো অনেকে বুঝেই গেছেন আমি কোন স্কুলের কথা বলছি, কারণ সেই স্কুল সবসময় খবরের শিরোনামে থাকে। আজকে যিনি আমাদের সঙ্গে আছেন, তিনি ১ বার ২ বার নয় ৪ বার রাষ্ট্রপতি সম্মানের জন্য নমিনেটেড হয়েছেন এবং তিনি পশ্চিমবঙ্গে এবং উত্তরবঙ্গে একমাত্র প্রধান শিক্ষক স্কুলের যিনি ৪ বার রাষ্ট্রপতি সম্মানের জন্য নমিনেটেড হয়েছেন। আসলে তার ব্যাপারে যদি বলা শুরু করি আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে, বলা শেষ হবে না। তাই আর লম্বা করব না। আজকে স্বাগত জানাই আমাদের ভীষণ স্পেশাল গেস্ট, আমাদের মুরালীগঞ্জ হাই স্কুলের হেডমাস্টার, মুরালীগঞ্জ হাই স্কুলের প্রিন্সিপাল মিস্টার শামসুর আলম স্যারকে। স্যার, নমস্কার। আপনাকে ওয়েলকাম জানাই আমাদের টেডভাইজার টক্স অনুষ্ঠানে। কেমন লাগছে স্যার? টেডভাইজার টক্স তো আপনি ১-২ টা এপিসোড নিশ্চয়ই দেখেছেন। এর মধ্যে অবশ্যই আমি খুবই সুন্দর, মানে শুরুতে এত সুন্দর করে প্রেজেন্টেশন, মানে মুগ্ধ হয়ে শুনতে হয়। ভালো লাগে। আর টেডভাইজার যে সফটওয়্যার, এর সাথে তো আমরা পরিচিত, বিশেষ করে আমার স্কুলেই। আপনারা জানেন যে মোনালীগঞ্জ সরকারি একটা স্কুল হলেও আমাদের ১২ টা বাস আছে। প্রায় ৫৫০ স্টুডেন্ট বাসে মুভ করে। তো এই বিপুল পরিমাণে ছাত্রদের যে ফিজ কালেকশন থেকে আরম্ভ করে তো সেটা আ এই টেডভাইজারের যে সফটওয়্যার এবং খুব ইউজার ফ্রেন্ডলি, হ্যাঁ? সেটা আমরা এটা কাজ করছি আ এবং আমরা ভীষণভাবে কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন। কারণ দেখুন, মুরালীগঞ্জ হাই স্কুল আজকে একটা ব্র্যান্ড এবং এই ব্র্যান্ডের সঙ্গে সবাই যুক্ত হতে চায়। আমরা যে টেডভাইজার সেই নামটার সঙ্গে যুক্ত হতে পেরেছি, তার জন্য আমি কৃতজ্ঞ। তো আমরা আমাদের আলোচনা শুরু করার আগেই আমি বলি যে, আপনার স্কুলে যখন আমি ঢুকেছি প্রথম যখন গেছি, যেদিকে আমার চোখ গেছে শুধু মুগ্ধতা। সেটা ফুলের বাগান হোক বা সেটা স্টুডেন্টদের ডিসিপ্লিন হোক, সেটা ক্লাসরুম হোক বা প্রধান শিক্ষকের অফিস হোক, যেদিকে চোখ গেছে শুধু মুগ্ধতা। তো একটা সরকারি বাংলা মিডিয়াম স্কুলের হেডমাস্টার হয়ে এই অ্যাচিভমেন্টটা কিভাবে হলো স্যার? দেখুন মানে শিশুদের জন্য যখন স্কুল, প্রত্যেকটা স্কুল এমনই হওয়া উচিত। আর সরকারি স্কুল এমন হওয়া উচিত, কারণ
গভর্নমেন্ট আমাদের প্রচুর টাকা বেতন দেয়। ৬০ বছর পর্যন্ত চাকরির নিরাপত্তা, যেটা বেসরকারি স্কুলে যারা চাকরি করছে তাদের হয়তো সেটা নেই। খুব কম সংখ্যক আছেন আমাদের মতো হয়তো স্যালারি পান। কিন্তু তারা যেভাবে ডেডিকেটেড, তাদের অ্যাকাউন্টেবিলিটি, সেখানে কোনো প্রশ্ন নেই। আজকে দেখুন আমরা হয়তো আমাদের অ্যাকাউন্টেবিলিটি, আমাদের ডেডিকেশন কোথাও ঘাটতি হয়েছে বলেই একজন রিক্সা পুলার তার সন্তান সে একটা সরকারি স্কুলে না পড়িয়ে বেসরকারি স্কুলে নিতে চায়। তো দেখুন একটা আ শিশু কি চায়? ধরুন আপনি বা আমি যদি ফিরে যাই আমাদের ছোটবেলাতে আমরা কেন স্কুলে যেতাম? সেখানে বন্ধু পেতাম, বন্ধু পেতাম। সুন্দর সাজানো থাকতো, খেলার মাঠ পেতাম। তো একটা স্কুল যদি আ চাইল্ড ফ্রেন্ডলি করা যায়, সেখানে ফুল থাকবে, খেলার মাঠ থাকবে, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। যেটা অনেকে বাইপাস করে যায়। হয়তো সুন্দর করে সাজালো, বাথরুমগুলো নোংরা হয়ে আছে। তো আমরা সেই সমস্ত পয়েন্টগুলোকে চেক করে কিছু ডেভেলপ করেছি বলেই আজকে মুরালীগঞ্জ একটু অন্যের থেকে ব্যতিক্রম। মানে আমি জাস্ট এটা আমি জানতে চাইছি যে, একজন প্রধান শিক্ষক হিসাবে যখন আপনি মুরালীগঞ্জ স্কুলে জয়েন করলেন, কিভাবে মাথায় এলো যে এই স্কুলটাকে আমি একটা মডেল স্কুল হিসাবে তৈরি করব এবং এটা শুধু উত্তরবঙ্গ বা পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের কাছে একটা উদাহরণ হয়ে দাঁড়াবে। তো এই ব্যাপারটা আপনার মাথায় কিভাবে এলো? দেখুন ছোটবেলা থেকেই আমি বড় হয়েছি শিক্ষক পরিবারে। বাবা টিচার ছিলেন। আমরা সব ভাই বোনেরা সব শিক্ষকতার পেশাতে আছি। কেউ ইউনিভার্সিটির অধ্যাপক। একটা স্বপ্ন ছিল যে সরকারি স্কুলেই চাকরি করব এবং সেটা যাতে আ জেলা তো বটেই, রাজ্যে সেরা হতে পারে। তো আমরা একটা টিম তৈরি করে, আপনি শুনলে অবাক হবেন। যেদিন আমি স্কুলে জয়েন করতে গেছি সেটা আমি এখনো ভুলব না। আ সেদিন দেখেছি যে স্কুলের ক্লাস 8 এর মেয়েরা বস্তা নিয়ে আসতো। আর সারা স্কুলে বক্তা দুটো বসার জন্য? ইয়েস, বসার জন্য। এই যে বসার জন্য বস্তা নিয়ে আসতো। ওকে, সিমেন্টের বস্তাগুলো। আচ্ছা। হ্যাঁ? আর ২ টো মাত্র বেঞ্চ। তো 8 এর মেয়েরা গিয়ে দেখি আ ফ্লোরে বসে আছে। যে ২ টো বেঞ্চ ছিল সেখানে ছেলেরা বসে আছে। এটা কত সালের কথা? সেটা ২০০৪ সালে। ২০০৪ খুব, ২০০৪ খুব পেছনের কথা বলছেন। ২০০৪ সালে। ২০০৪ হ্যাঁ। হ্যাঁ। টিনের আ চালা ২ টো ঘর, ২ টো বেঞ্চ। তো আমি গিয়ে বললাম, "কি ব্যাপার তোমরা নিচে বসে আছো আর তোমরা অ বেঞ্চে বসে আছো?" তো ছেলেরা বলল, "স্যার এটাই নিয়ম। আমরা এই ২ টো বেঞ্চে বসি, ওরা ইয়েতে বসে।" আচ্ছা না, এখন থেকে আজকে ওরা যে বস্তা নিয়ে এসছে সেই বস্তায় বসবে। আর কাল থেকে তোমরা নিজের বস্তা নিয়ে আসবে। আর এখন থেকে মেয়েরা বেঞ্চে বসবে। সেখান থেকেই আমাদের চ্যালেঞ্জটা শুরু হয়। আ তারপরে আজকে যে অত্যাধুনিক সেখান থেকে আজকের যদি একটু আপনাদের স্কুলের ব্যাপারে বলেন, মানে যেদিন আপনি জয়েন করেছিলেন, সেদিন ক্লাস 8 এর মেয়েরা বস্তা নিয়ে এসে মাটিতে বসতো। সেখান থেকে মুরালীগঞ্জ স্কুল আজকে কোথায়? এই এ বে আজকে যে জায়গায় এসছে ধরুন, আ এটা তো রাজ্যে একটা মডেল স্কুল। আপনারা জানেন আমাদের একটা কনসেপ্ট আ এর উপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া and ইউনিসেফ জয়েন্টলি ওরা একটা ভিডিও তৈরি করে, যেটা সার্ক সম্মেলনে কাঠমান্ডুতে দেখানো হয়। তারপর সমস্ত প্রাইম মিনিস্টাররা দেখার পরে ভূয়সী প্রশংসা করেন এবং তারা প্রতিনিধি পাঠায় ভারতবর্ষের এই গ্রামীণ স্কুলটা দেখার জন্য। আমার আজকেও মনে পড়ে আ এ যে জার্মানের একজন প্রতিনিধি এসে আমাকে বলছেন যে, "জার্মান সম্পর্কে আপনার কি আইডিয়া?" আমি তখন বলেছিলাম, "অত্যাধুনিক স্কুল, অনেক সুবিধা।" তিনি তখন বললেন যে, "না, আ আপনার এখানে যে সমস্তগুলো আমি দেখে গেলাম, আমার গভর্নমেন্টকে বলব জাস্ট টু ফলো ইওর স্কুল।" আমার কিছুক্ষণের জন্য কথা বন্ধ হয়ে গেছিল যে, আ তাই কি? তো সেখান থেকে আমরা একটা টিম ওয়ার্ক তৈরি করতে পেরেছি। বিশেষ করে কমিউনিটির সাথে লিঙ্ক আপ করা। আম ধরুন সরকারি, বেসরকারি যে সমস্ত আধিকারিকরা আছেন, স্থানীয় পঞ্চায়েত, গার্ডিয়ান সকলের মিলিত একটা টিম ওয়ার্ক করার পরে আস্তে সেখান থেকে আমি যখন জয়েন করি, তো সেইদিন সেটা একটা অবাক করার মতোই। অনেক দূর থেকে প্রায় ১৫ হাত দূর থেকে আ যিনি সম্পাদক মহেন্দ্র কুমার দাস ওখানে ছিলেন। এই আপনি বলেন তো আপনি জয়েন করবেন কিনা? আমি তো মনে, মনে ভাবছি যে সবাইকে মিষ্টি-টিষ্টি খাইয়ে এসছি এখানে, আর আমাকে শুরুতেই কথা কেন? অন্য কোনো ইচ্ছা আছে নাকি? তারপরে আমি মানে অবাক হয়ে তাকিয়ে আছি। উনিই বলছেন যে, "এর আগে ২ জন আমাদের ফাঁকি দিয়ে গেছে। যে দেখেন আজকে আপনি জয়েন করবেন কেউ নেই। এর আগে হুম। ২ জন প্রধান শিক্ষক আসবে বলে গ্রামের ১ম প্রধান শিক্ষক আসবে বলে আ ৩০ থেকে ৪০ জন ভিড় করেছিল।
2টো-2:30টা পর্যন্ত ছিল। যে ১ম মানে দিন অপেক্ষা একটু করেছে ওনারা। দেরি হতে পারে। তার পরের বছরে যখন অত ছিল না কিন্তু কিছু লোক ছিল। আর মানে আপনি জয়েন করবার আগে সেই স্কুলের প্রধান শিক্ষকই ছিল? ২ বার না। মানে আমি তার ১ম প্রধান শিক্ষক, তারা কন্ডিশন দেখে আর জয়েন করেনি। বললাম আচ্ছা, একটা টিনের ২টো চালা ঘর, ২টো বেঞ্চ। আর আমি যখন জয়েন করি খাতা কলমে ১৬৫ জন ছাত্র ছিল। আজ তো ৮০-৮৫ জন। আচ্ছা। সেখান থেকে আমাদের চ্যালেঞ্জটা শুরু। আর তো কত স্টুডেন্ট স্যার? এখন ২৭৬৪ এবং এটা মানে সত্যি অভাবনীয় একটা পরিবর্তন। হ্যাঁ, এটা অনেকে অবাক হয়ে যায় যে সরকারি স্কুলে এত বাস, আ এবং বাসগুলো যখন রাস্তা দিয়ে ১ম যেত অনেকে অবাক হতো যে যেখানে আ recognized by the sponsored by গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা আছে। হ্যাঁ? তো আ অনেক এরকম হয়েছে। পাশ দিয়ে রাস্তা দিয়ে ন্যাশনাল হাইওয়ের পাশে তো স্কুল। যেতে গাড়ি মুভ করিয়ে ঢুকে গেছে, গিয়ে ওদের প্রোডাক্ট আছে, বই-টই আছে, বিভিন্ন বিষয়ে ডেমো দিচ্ছে। হুম। দেওয়ার পরে আমি বললাম, "তো এটা তো সরকারি স্কুল, বাংলা মিডিয়াম, তো এইসবগুলো তো এখানে চলবে না।" বলছে, "আপনি তো কি বোঝাচ্ছেন?" এ ০.৫ ঘন্টা আমাদের সাথে কথা বলেও বোঝেননি ওই পরিবেশ দেখে, রুম-টুমগুলো দেখে যে এটা একটা মানে সরকারি। উপায় নেই বোঝার। মানে সেটা আ ওনাদের পক্ষে তো না বটেই, আমরা গিয়েও বুঝতে পারিনি এবং আমি আপনার কাছে একটা গল্প শুনেছিলাম যে একজন সরকারি আধিকারিক আপনাদের না, স্কুলে এসেছিলেন ডিএম ডিএম হ্যাঁ, আ তিনি এসেছিলেন আপনাদের স্কুলে এক হ্যাঁ, অনুষ্ঠানে। ডিএম স্যারের একটা অনুষ্ঠান ছিল, মানে ওখানে রেসিডেন্সিয়াল ৩ দিনের যে সায়েন্স ক্যাম্প হবে। বিভিন্ন স্কুল থেকে টিচাররা এসছেন, ছাত্রছাত্রীরা এসছেন, শিক্ষকরা এসছেন এবং স্যারকে একজন অধ্যাপক দায়িত্বে ছিলেন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির। উনি ইনভাইট করেছেন, আমি করিনি। আমি চিনতাম না ডিএম স্যারকে। তো তখন বলছে, "না, আমার তো দেরি হবে। কারণ এখন আমি দার্জিলিংয়ে আছি।" হুম। তো আমাদের প্রায় ১০ টায় উদ্বোধন করা ছিল। তখন সবাই বলল, "স্যার, আমাদের তো রেসিডেন্সিয়াল, ২ ঘন্টা দেরি হলে কিছুই হবে না।" তো উনি ১ ঘন্টা ৪৫ মিনিটের মধ্যেই ওখান থেকে নেমে আসলেন। আসার পরে আমার পাশে বসলেন। এদিকে ওদিকে দেখে উনি একটু রেগেই গেলেন। এসে বলছেন, "কে দায়িত্বে আছেন?" একজন বলছে, "আমি।" তো সরকারি ফান্ড নিয়ে আপনি প্রাইভেট স্কুলে কেন এটা করছেন? সবাই চুপ। সবাই হাসছেন। আমার সামনে যারা বসে মানে অ মিসকি করে হাসছেন। তো আরো রেগে গেছে। উনারা রেগে গেলে তো আমাদের মতো এইভাবে আউটবাস্ট করেন না। আ তো একজন ম্যাডাম ছিলেন। তিনি বলে দিলেন যে, "স্যার, এটা আপনাদেরই স্কুল।" ঠিক এই কথাতেই ডিএম স্যার আমার দিকে তাকালেন, "কতদিন আছেন?" আমি বললাম এটা। ঘুরে দেখলেন। তো সত্যি এটা অনেকের কাছে অবাক মনে হয় কিন্তু আমরা করতে পেরেছি। বিশেষ করে আমাদের যে টিচার, নন টিচিং স্টাফ আছে, আ তাদের যে ডেডিকেশন, তাদের যে টিমওয়ার্ক, এটা যদি সব স্কুলে হয়ে যায়, আমি গর্ব করে বলতে পারি কোনো প্রাইভেট স্কুল কিন্তু আমাদের আশেপাশে থাকতে পারবে না। এবং দেখুন এই যে সরকারি স্কুলের যারা টিচার, তারা একটা কঠিন পরীক্ষার মাধ্যমে গিয়ে সিলেক্ট হয়ে এই আসনটাতে আছে। তার মানে তারা সেরার সেরা। এটাতে কোনো অবশ্যই, সন্দেহ নেই। অবশ্যই কোনো তার ডাউট মানে নেই। যেকোনো বাংলা মিডিয়াম সরকারি স্কুল কিন্তু সেরা প্রশিক্ষাটা দিতে পারে ছাত্রছাত্রীদেরকে, তাই না? তো এবার শিক্ষার বাইরে যদি একটু আসি। কারণ আপনার স্কুল তো শুধুমাত্র পড়াশোনায় সেরা নয়। তার বাইরে আরো অনেক কিছু রয়েছে। মানে আলোচনা শুরু করলে বোধহয় আজকে ২-৩ ঘন্টার এপিসোডও শেষ হবে না। একটা জিনিস আমার খুব মনে পড়ছে, আমি নিউজেই দেখেছিলাম। ছুটির ঘন্টার সাথে আমরা সবাই পরিচিত। যে ছুটির ঘন্টা পড়বে, ছুটি হবে, চলে যেতে হবে বা টিফিনের ঘন্টা যেটা আমাদের আসলে আপনি ওয়াটার বেলের কথা আমি বলতে বলছি ওয়াটার বেলের কথা যে একটা অভিনব বেল যে একটা বেল পড়লে আপনি বলুন এটার সম্বন্ধে। দেখুন, আপনি যেটা বললেন ওয়াটার বেলটা, আজকে বাচ্চারা যে হারে কালার ফুড খাচ্ছে, যে প্যাকেটজাত, আ এই ফুড তো খাচ্ছে, আমরা তো বন্ধ করতে পারছি না। কিন্তু ওরা যদি বেশি করে জল খায়, তো কিছুটা আ ড্রেন আউট হয়ে বেরিয়ে যায়। আমরা তো নিজেরাও জল খাই, বাচ্চারাও জল কম খায়। তো আমরা মনে করলাম যে এমন একটা কিছু করতে হবে, যাতে ওরা একটা নির্দিষ্ট টাইমে জল খাওয়ানো যায়। একটা বিশেষ বেল আছে, যে বেলটা আমাদের নরমাল বেলের সাথে না। আচ্ছা। আ তো সেই বেলটা বাজলেই সমস্ত ঘরে সেই আওয়াজটা চলে যায়। অনেকগুলো বিল্ডিং এ লাগানো আছে। বাচ্চারা একসাথে জল খায়। আর বাচ্চাদের মধ্যে এইটা একটা উৎসাহ, ও জল খাচ্ছে তো আমরা খাবো। এটা একটা উৎসবের মতো হয়ে যায় that very moment এ। আর সেই সময় আমাদের একটা বলাই আছে টিচারদের, পড়াশোনা বন্ধ থাকবে। টিচাররাও পারলে জল খাবেন অথবা ওরা খাচ্ছে কিনা দেখবেন। আর আপনি জানেন আমার এনজিও রোটারি গ্রিন
তারা ১,০০০ বোতল দিয়ে দিয়েছে, জলের বোতল। প্রায় ১,৫০০ লিটারের আরও একটা প্রজেক্ট দিয়ে দিয়েছিলেন। আচ্ছা। তো দেওয়ার পরে আমাদের ১,৫০০ লিটারের একটা আরও প্রজেক্ট আছে। বাচ্চারা স্কুলে এসেই জলটা ভরে রাখে। জানে যখন বেল পড়বে তখন খেতে মানে হবে। আপনাদের স্কুলে বাচ্চারা আরো থেকে জল খাচ্ছে? আরো জল, ওকে। আরো জল, আরো জল। আ অনেকে এই প্রশ্নটা করে যে, মুরালীগঞ্জ এত টাকা কোথায় পায়? হ্যাঁ, আমার প্রশ্নটা এটাই ছিল। এটা এটা অনেক প্রধান শিক্ষকরা করেন। আমার সৌভাগ্য হয়েছে যে কোথায় এই টাকাটা পেতে পারে তার স্টেট রিসোর্স পারসন হিসাবে আমি সারা পশ্চিমবঙ্গের অনেক প্রধান শিক্ষকদের ট্রেনিং করিয়েছি এটিআই এর তরফ থেকে, শিক্ষা দপ্তরের তরফ থেকে। হুম। আজকে দেখুন বরং সরকারি স্কুলে আছে বলেই আমরা কিছু বেশি টাকা পেতে পারি। বিশেষ করে সিএসআর, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। প্রচুর টাকা আছে যে টাকাগুলো ইউজ হয় না, ফিরে চলে যায়। আ ধরুন স্টেট ব্যাংকের যিনি এই সিএসআর দেখেন, একটা সময় মার্চ মাস চলে আসলে হেডেক, প্রেশার থাকে যে টাকাগুলো পড়ে আছে এটা ডিসবার্স করতে পারছে না কিনা। আ তো যেকোনো এইসব প্রাইভেট বলুন, সরকারি বলুন যাদের ৫ কোটির উপরে টার্নওভার তাদের সিএসআর দিতেই হয়। তো আমরা যদি সরকারি স্কুলের পক্ষ থেকে আমরা যদি আগে একটা চিঠি করে রাখি, ধরুন শিলিগুড়িতে এনএসপিসি থেকে আরম্ভ করে যত প্রাইভেট ব্যাংক আছে আরম্ভ করে স্টেট ব্যাংক যেকোনো প্রতিষ্ঠান শুধু দেখতে হবে তার ৫ কোটির উপরে টার্নওভার আছে কিনা, তারা সিএসআর দেয়। তো আমরা এবং কিছু, কিছু অর্গানাইজেশন ধরুন রাউন্ড টেবিল, রোটারি, হুম। লায়ন্স ক্লাব প্রচুর আছে, প্রচুর আছে। তো আমরা যদি অ্যাপ্রোচ করি, আমার স্কুলের ওখানে রাউন্ড টেবিল থেকে প্রায় আ আ ৩০ লাখেরও বেশি টাকা দিয়ে তারা ঘর করে দিয়েছে। আমার ঘরগুলো দেখলে সবাই ভাবে প্রাইভেট স্কুলের মতো। বেঞ্চগুলো আমরা এই সিএসআরটা ইউজ করতে পেরেছি। আচ্ছা। তো এই যে ফান্ডিং এর যে প্রবলেমটা এটার সলিউশন হিসাবে আপনারা সিএসআর কে ব্যবহার একদম। করেছেন। তো এইবার আরো একটা বিষয়ে আসি। এটাও পড়াশোনার সঙ্গে যুক্ত নয়। সেটা হলো আ আপনার স্কুল বোধহয় একমাত্র স্কুল যাদের নিজস্ব অ্যাম্বুলেন্স আছে। এক্সাক্টলি। এই ধারণাটা কি করে এলো যে স্কুলের নিজস্ব অ্যাম্বুলেন্স থাকবে? দেখুন আমার দাসপাড়া প্রায় ৪০ কিলোমিটার, কাঁচাকালী, ভৈসবিটা, চটহাট, ফাঁসিদেওয়া বিস্তীর্ণ অঞ্চলের বাচ্চারা আসে। ধরুন একটা বাচ্চা অসুস্থ হয়ে গেল। আমাদের এই স্কুলে যদি ১ কিলোমিটারের মতো আসে তাহলে অন্য স্কুল কি করে? বাবাকে ডেকে নেয়। নিয়ে যে ঠিক আছে আপনার বাচ্চা অসুস্থ হয়েছে, আপনি কি করবেন করুন। আমি যদি সেই আ আ ১ ঘন্টা ১ ঘন্টা ১০ মিনিট দূরে আসতে লাগে, সেই বাবাকে যদি ফোন করি, তাহলে দেখবেন এই ধরনের অনেক ঘটনা ঘটে গেছে। কমিউনিকেশনের অভাবে হুম। বাচ্চার প্রাণহানিও ঘটেছে। তো আমরা দেখি তখন আমরা ট্রিটমেন্টের ব্যবস্থা করি। আগে মুরালীগঞ্জে ওখানে এক প্রাইভেট হসপিটাল ছিল। সেখানে আমরা দেখাতাম। কিন্তু খরচ আমরা প্যারেন্টসদের থেকে নিতাম না। আচ্ছা। আ এটাও সিএসআর থেকে ফান্ড একটু অ্যারেঞ্জ এটাও করে সিএসআর এর যে বছরে হয়তো আমার ২০-২৫ হাজার টাকা খরচ হতে পারে। টিল নাও এখনো। আমার অ্যাম্বুলেন্সের যে খরচগুলো মেইনটেন্যান্স। এবার দেখা যায় বাচ্চারা অসুস্থ হয়ে যায় সাথে, সাথে অ্যাম্বুলেন্স নিয়ে এমনও হয়েছে একটি বাচ্চা যদি আমি ওই সময় অক্সিজেন না দিতে পারতাম, ডাক্তার বলছে যে, "আপনি করেছেনটা কি?" আমি, "কেন?" বলে, "এই বাচ্চা যদি অক্সিজেন না পেত তাহলে কিন্তু আজকে একটা মানে আ একেবারে কল্পনা করতে পারতাম না কি হতো।" আমি বললাম, "আমাদের নিজস্ব ওই অ্যাম্বুলেন্সে অক্সিজেনের সিস্টেম দেওয়াতেই তারপর সে সেভ হয়ে গেছে।" এরকম প্রায়ই মাসে মানে সপ্তাহে, মাসে বেশ কিছু কেস থাকে। তাতে পেরেন্টসরা আমাদের উপর নির্ভর করতে পারেন। একেবারে অন্ধবিশ্বাসের উপর যে ওখানে বাচ্চা গেছে মানে সেফ সিকিউরড। একদম তাই। মানে সেখানে যে আপনাদের স্কুলে যেকোনো প্যারেন্টস তার বাচ্চাকে পাঠালে শুধুমাত্র যে তার পড়াশোনা নিয়ে নিশ্চিত তা নয়, শুধুমাত্র যে তার স্বাস্থ্য নিয়ে নিশ্চিত তা নয়, তারা এটা নিয়েও নিশ্চিত যে যদি কখনো কোনো এমার্জেন্সি সিচুয়েশন আসে সেটাও আপনারা বাবা-মায়ের সমান কেয়ার নিয়েই বাচ্চাদেরকে দেখছেন। আহ অবশ্যই এবারে দেখবেন অনেক সরকারি স্কুলে এখন ছাত্রই আসে না। অনেকেই বলে যে ছাত্র আসতে চায় না। আ ও ২,০০০ বাচ্চা আছে, কত প্রেজেন্ট আছে যে ৫০০, ৭০০, ৮০০ অ 30% 40% আমরা 85, 90% বাচ্চা আসে। কেন? আমরা বুঝে গেছি একটা বাচ্চা কি চায়। বাচ্চা চায় সুন্দর পরিবেশ, খেলার পরিবেশ। আপনি জানেন যে মুরালীগঞ্জে আ দা যে বাচ্চাটি খেলতে চায় তার জন্য ফুটবলের কোচিং আছে। হ্যাঁ। অনেক অতিথি গেস্টদের কি আপনার এখানে মাঠে খেলা হচ্ছে, আবার শুনশান স্কুল চলছে কি যার ভালো লাগে সে হয়তো ভূগোল ক্লাসটা করল না। ওই দেখেন একদম স্কুল ড্রেস-টেস পরে ও খেলছে এবং ওটাই ওর প্লেজার। যে নাচতে ভালোবাসে তার জন্য নাচের আছে। আপনি জানেন আমরা সেলফ ডিফেন্স
এটা ম্যান্ডেটরি কুডো। রেন্সি সহদেব বর্মন নেতৃত্বে বা এটা বাচ্চারা শিখছে এবং এই কুডোটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আ স্পোর্টস ডিপার্টমেন্ট রেকগনিশন দিয়েছে। তো আমরা ন্যাশনাল লেভেলে বেশ কিছু ছাত্রছাত্রী মেডেল পেয়েছে। এরা চাকরিতে জয়েন করবে এবং প্রত্যেকটা বাচ্চা যেদিন কুডো স্যার আসে না, ২-১ টা বাচ্চা আমার রুমে ঢুকে বলছে, "স্যার কুডো স্যার আসবে না?" আমি বলছি, "হ্যাঁ, আসবে, একটু দেরি হবে, আসবে।" ওরা বলছে, "এই তো আসছে, কুডো স্যার আসছে।" যেটা ক্লাসে হয়তো কোনো ভূগোল টিচার আসে কি আসেনি সেই খোঁজটা নেয় না। তো বাচ্চারা খুব আনন্দ পায়। তো এইগুলো আপনি জানেন যে আমরা না এই ভেরি রিসেন্ট আমরা ঠিক করলাম যে অনেক বাচ্চা দেখি গিটার নিয়ে আসে। আচ্ছা। তো গিটার হ্যাঁ, নিয়ে আসে। আমরা ওদের প্রমোট শুরু করি। আছে। হ্যাঁ, নিয়ে আসতে পারে। সে তার ছোট বাচ্চা গিটার হেঁটে যাচ্ছে। বলছে কি তা তো আমরা এই কামিং ইয়ার থেকে আমরা একটা ক্লাসই থাকবে সপ্তাহে ২ দিন গিটার শিখতে পারবে। বাহ! তার কাছে যে গিটার ভালোবাসে ওই একটা ইতিহাসের ক্লাসের থেকে গিটারের ক্লাস অনেক বেশি তাকে প্লেজার দেবে। অনেক বেশি স্কুলমুখী করবে। আমরা এই ফ্লেভারটা এই টোনটা ধরতে পেরেছি বলেই আ আ আমরা হয়তো অনেক বাচ্চা আসে। আর একটা বাচ্চাকে নিট অ্যান্ড ক্লিন আ অ্যাস্থেটিক যে কনসেপ্ট আ ও দেখছে যে একটা ফ্লোর ২ বার আ আ পরিষ্কার করছে, হুম। বাথরুম পরিষ্কার করছে। আ তো তখন ও নিজেও অ কোনো নোংরা করে না। অনেকে বলে যে, "এত বাচ্চা মুভ করছে, ওই স্কুল তো নোংরা নেই।" তো আমরা এইটা মানে ওদের মধ্যে ডেভেলপ করাই মানে চাই। একটা হয় বলে শেখানো হ্যাঁ, যে এটা ফেলবে না, ওটা করবে না, ওটা দেখবে আপনি না। আপনি জানেন আমার একটা জু আছে। হ্যাঁ? যেখানে র‍্যাবিট আছে, পাখি আছে। অনেক বাচ্চা আছে দৌড়ে বাস থেকে নেমে আগে জুয়ের কাছে যাবে। গিয়ে আ ওদের ঘাস-টাস খাওয়াবে তারপরে ক্লাসে যাবে। মানে তো স্কুল না যাবার কোনো কারণ না, না বরং এমনও দেখেছি পেরেন্টস এসে বলছে, "আপনি কি করলেন বলেন তো?" "কেন?" "আরে বিয়েবাড়িতে যাবো আমরা সবাই, ও যাবেই না।" বলছে, "আজকে এম আমাদের এই প্রোগ্রাম আছে, এটা করে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি ড্রেসপত্র নিয়ে ওখানে পরেই নিয়ে যাবে।" তো আমরা তখন মনে, মনে ভাবি বোধহয় আমরা সাকসেস কোথাও। হ্যাঁ? আমরা ছাত্রছাত্রীদের মনকে ছুঁতে পেরেছি। আজকে দেখেন এই পিছিয়ে পড়া ছেলেমেয়েদের আ এরা st আ ডিস্ট্রিক্টে র‍্যাংক করছে। আ গত বছরের মাধ্যমিকে যে ডিস্ট্রিক্ট টপার হলো, একেবারে পিছিয়ে পড়া ম অঞ্চল থেকে আ জ্যোতি ওরাও, সে কিন্তু ডিস্ট্রিক্ট টপার। আ এবছরেও 12 এ 10th র‍্যাংক করল। মৌসুমী পাল রাজ্যে 10th একজন 17 র‍্যাংক করল এবছরেই। আচ্ছা। আরবাজ খান বলে একটি ছেলে যে খুবই গরিব পরিবারের। ও যে আইআইটিতে ভর্তি হবে সেই পয়সা ওর কাছে ছিল না। আমরা কিছু চাঁদা তুলে ওকে দিলাম। আপনার সো স্কুল থেকে ইয়েস আইআইটি ক্র্যাক করেছে ও। বেনারসে ও করলে এটার জন্য কি ওকে কোনো আলাদা প্রশিক্ষণ দেওয়া হয়েছিল না শুধু পড়াশোনা? পড়াশোনা তারপরে আমরা মোটিভেশন করি। একটা বাচ্চার কি লাগে? একটা বাচ্চার প্লেজার, ডিসিপ্লিন আর যদি ওকে স্বপ্ন দেখানো যায় না? যেকোনো ব্যাক বেঞ্চাররা তারা ফ্রন্ট বেঞ্চে চলে আসতে পারে। ঠিক তাই। আমরা কোথায় ভুল করি? আমরা একটা ট্যাগ লাগিয়ে দিই বাচ্চাদের। এই এর দ্বারা কিছু হবে না, এটা গাধা। এইটা আমি রিকোয়েস্ট করব অনেকে হয়তো শিক্ষক-শিক্ষিকারা শুনছেন, বাবা-মারা শুনছেন। প্লিজ আপনার সন্তানকে তো কোনোদিনই বলবেন না যে, "গাধা তোর দ্বারা কিছু হবে না।" বরং ওকে যদি একটু গলা টিপে ধরেন ব্যথা লাগবে, ভুলে যাবে। কিন্তু যদি আমরা শিক্ষক-শিক্ষিকারা বা বাবা-মারা যদি গাধা, কিছু হবে না, আ এইটা যদি বলি ওর সামনে একটা হিমালয়কে দাঁড় করিয়ে দেওয়ার মতো। সত্যিও কিছু হতে পারবে না। তো তাই এই কথাগুলো যদি আমরা না বলি, আমরা যদি উৎসাহ দিই, তাহলে দেখবেন আর বাবা-মাদের একটা বলব, মার্কসের পিছনে ছোটার কোনো দরকার নেই। আপনি আ আ একটা সন্তান যখন বাড়িতে ফিরবে, আমরা কি করি? অনেক বাবা-মা আছে, "এই আজকে তোমাদের খাতা দিয়েছে, দেখি কত নাম্বার পেয়েছো, এই পেরেছো।" আমরা কি কোনোদিন জিজ্ঞাসা করেছি? আজকে তুমি বন্ধুদের সাথে কি আ মজা করেছো? আজকে কি নূতন কি শিখলে? আমি কোনোদিন কোনো বাচ্চাকে আ মানে জিজ্ঞাসা কোথাও দেখা হলে আমি একটাই কথা জিজ্ঞাসা করি, "স্কুল কেমন লাগছে?" তো সবাই বলে, "ভালো লাগছে।" কেন ভালো লাগছে? না আমরা খেলতে পারি, এই পারি। আমি কোনোদিনই বলি না যে, "পড়াশোনা কেমন হচ্ছে?" ওটা তখন ওর মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়। হুম। তো এইসব ব্যাপারগুলো যদি করা যায়, আর আপনি যেটা বললেন শুরুতেই, আমাদের কাছে যে টিচার আছে এরা ডায়মন্ড। এমডি করা। হুম। এরা যে মেডিসিন রেকমেন্ড করবে তার কোনো সাইড ইফেক্ট নেই। ২৫ পয়সাতেই হবে। বরং উন্নত জায়গায়
নিশ্চিত করে বলা যায় না। কিন্তু কোথায় তাহলে আমাদের কাছে কেন আসছে না? আমাদের অ্যাকাউন্টেবিলিটি নিয়ে প্রশ্ন আছে, আমাদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন আছে। আমার মনে হয় সরকার আমাদের এত বেতন দিয়েছে আর এত নিশ্চিত চাকরি দিয়েছে, এটাই বোধহয় সবচেয়ে বড় বাধা। আমার এই কথা শুনে অনেক শিক্ষক-শিক্ষিকারা একটু মনঃক্ষুণ্ণ হন। কিন্তু সত্যি কথা বলতে আমরা আ যে টিচিংটা ডেলিভার্ড করছি, হ্যাঁ? তো তার এগেইনস্ট এ যত টাকা পাই সত্যি এটা অনেক, অনেক বেশি। সত্যি তাই। এবং এই যে আপনি আ যে কথাগুলো বললেন যে বাচ্চাদেরকে যে পরিবেশটা আপনারা দিচ্ছেন এবং স্কুলকে ভালো লাগা, শিক্ষককে ভালো লাগা, প্রধান শিক্ষককে ভালো লাগা এটা কিন্তু ভীষণ জরুরি এবং সেই জন্যই হয়তো বাচ্চারা স্কুল থেকে মানে পাস আউট হয়ে যাবার পরও প্রধান শিক্ষককে বা স্কুলকে ভুলতে পারে না এবং অভিনব উদ্যোগ আমি নিজে দেখেছি এটা আ ফেসবুকে যে আপনার একজন ছাত্র সে স্কুল থেকে পাস আউট হয়ে যাওয়ার পর বিদেশের মাটিতে গিয়ে আপনার না, জন্মদিন পালন করছে। না ও আমার ছাত্র না। আচ্ছা। কিন্তু আমার ভালো লাগে ছাত্র হলে যে কোনো শিক্ষকের প্রতি তার ভালোবাসা করতে পারে। আমি অবাক হয়ে যাই তিনি নিউ ইয়র্কে বসে হ্যাঁ। কল্যাণ দেবনাথ আমাদের স্কুলকে প্রতিদিন ফলো করেন আচ্ছা, পেপারগুলোতে। আচ্ছা, হঠাৎ করে একদিন আমার এক বন্ধু অ আমার অনেক ফ্রেন্ড আমরা যখন রবীন্দ্রভারতীতে পড়তাম, কেউ টরন্টোতে আছে, ফিনল্যান্ডে আছে, ঢাকাতে বড়, বড় পোস্টে আছে কান্ট্রি হেড। তো এক ফ্রেন্ড আমাকে বলছে, "তুই তো সেলিব্রিটি।" আমি বলছি, "কি বলতে চাস? সকালবেলা ঘুম ভাঙিয়ে দিলি বল।" বললেন, "আবার বলছি, বকবক করছে।" আমি, "এই তোর তো জন্মদিন পালন হয়।" তো আমার বেসিক্যালি মনেই ছিল না ওইদিন আমার জন্মদিন। আচ্ছা। তারপরে বলল, "এই লিঙ্কটা আগে দেখ।" তারপর দেখি সত্যি সেখানে আ ২ দেশের পতাকা লাগানো আছে। আমার একটা বড় ছবি। আমি তো অবাক হয়ে গেলাম। শুভ জন্মদিন লেখা। শুভ জন্মদিন এবং ফ্রিতে বই দেওয়া হচ্ছে। অনেক শুধু বই নয়, জামাকাপড়, ছাতা, একদম। জুতো, জলের বোতল, ফ্রিতে। খাবার। নিউ ইয়র্কের মতো নিউ ইয়র্কের মতো জায়গায় আপনার যদি কিন্তু উনি আবার আমার ছাত্রও নন, আমার ফ্রেন্ডও নন। তাহলে আরো দূর আকার থেকে মুরালীগঞ্জ। আসলে এটা হচ্ছে মানে এই মুরালীগঞ্জ স্কুলের যে টিম ওয়ার্ক আম উনি দেখেন ওখান থেকে পরখ করেন, ভালো লাগে। দেখুন, দর্শক বন্ধুদের কাছে একটা জিনিস বলি যে, যতবার আমরা স্কুলের অ্যাচিভমেন্ট নিয়ে কথা বলছি বা যতবার আমরা ওনার অ্যাচিভমেন্ট নিয়ে কথা বলছি, উনি বারবার একটা শব্দ বলছেন যে, এটা একটা টিম ওয়ার্ক এবং এটাই হলো একজন লিডারের বিশেষত্ব। একজন লিডার সে কখনোই বলবে না যে, "এটা আমি করে দেখিয়েছি" বা "এটা আমি করেছি।" একজন লিডার সবসময় তার টিমকে এগিয়ে নিয়ে আসে। আ আমরাও সত্যি বলতে আজকে উনার থেকে অনেক কিছু শিখতে পেলাম যে, একজন লিডারের কি কর্তব্য এবং দেখুন আপনার মতো সেম পজিশনে আরো অনেকে রয়েছে এবং আপনার মতো সমান গুণী টিচারদেরকে আরো অনেকে পাচ্ছে। কিন্তু ইউটিলাইজেশন নেই। কোথাও গিয়ে এই জিনিসটা মনে হয় না যে, তারাও যদি অবশ্যই, অবশ্যই। আমি তো অবাক হয়ে যাই এখন নূতন জেনারেশনের যারা টিচার, ডায়মন্ড লাইক এ ডায়মন্ড। আমরাও একটা সময় জয়েন করেছি তখন যদি বলা হয় দেখা গেল যে অঙ্কের টিচার তাকে যদি মানে কম্পিউটারে কিছু দেওয়া হয় বলবে আমি পারি না। আর এখন একটা টিচার যে আসছে সে মানে টেকনো ফ্রেন্ড বলতে যা বোঝায়। হ্যাঁ? কিন্তু আমরা হয়তো কোথাও এটা আমাদের অপদার্থতা বিদ্যালয় প্রধান হিসাবে বা ম্যানেজিং কমিটি আমরা তাদেরকে কাজে লাগাতে পারছি না। ধরুন তারই এক কোনো বন্ধু সে কর্পোরেট একটা বেসরকারি স্কুলে চাকরি করে। সে ক্লাস নেওয়ার পরে আ বেসিনটা সুন্দর বেসিনে হাত ধুচ্ছে, সেখানে সাবান রাখা আছে, বসার জায়গাটা ভালো। তারপরে গিয়ে হয়তো একটু নেট আ আ দেখছে, পড়াশোনা করছে। আমি যদি আমার সহকর্মীকে তার একটা সুন্দর পরিবেশ যদি না দিতে পারি, তাহলে পরের ক্লাসটাকে কি করে করবেন? আমি অনেক স্কুলকে দেখেছি টিচাররা গিয়ে ক্লার্কের কাজ করছে। অনেক স্কুলে। তাকে হয়তো ফিস কালেকশন করতে হচ্ছে, তাকে হয়তো ক্যাশ বুক লিখতে হচ্ছে, তাকে হয়তো মিড ডে মিলের করতে হচ্ছে। আসলে একটা টিচারকে তো তার সময় দিতে হবে। একদম। হ্যাঁ? এইসব কাজগুলো কিন্তু অফিসের। অফিস যদি না পারবে সে আর ৮টা-৯টা পর্যন্ত থাকবে, এটা আউটসোর্সিং করিয়ে করবে। টিচারদের দিয়ে এই কাজটা করানো উচিত না। টিচাররা রিয়েলি এখনকার টিচাররা অনেক বেশি এফিসিয়েন্ট। কিন্তু ওদের কাজে লাগানোর মতো মানসিকতা দরকার। যদি মুরালিগঞ্জ আমরা কিছুটা করতে পেরেছি। একদমই তাই। কিছুটা না আপনারা বোধহয় অনেকটাই ইউটিলাইজ করতে পেরেছেন ব্যাপারটাকে। আসলে এই আলোচনাগুলো না মানে আপনার সাথে যখনই আমি বসার আপনি যদি আমাদের স্কুলে যান বাচ্চাগুলোকে দেখে অনেকে অবাক হয়ে যায়। ওদের লুকস দেখে, একদম ড্রেস দেখে সবাই ভাবে বড়লোকের। কিন্তু না, একেবারে ডে লেবারের বাচ্চারাই পড়ে।
তারা কিন্তু টাইটা পরে আসে এবং ওদের প্রতিদিন টাই একটা বাচ্চা যদি টাই না পরে আসে আমি কিন্তু তাকে পুশব্যাক করি। কিন্তু ওইজন্য আমাকে প্রতিদিন টাইটা পড়তে হয়। ঠিক, হ্যাঁ? ঠিক। আ অনেকেই প্রশ্ন করবে যে একটা গ্রামে আমাকে এই ড্রেস প্রোটোকল মেইনটেইন করে ওরা কাকে দেখবে? শিখবে কারণ থেকে। ওর কাছে মানে আদর্শ মডেল হচ্ছে তার শিক্ষক-শিক্ষিকা। আ তো আমার রুমে যখন কেউ ঢোকে আমরা একসাথে আ একের বেশি অ্যালাও করি না। আসলে তো পুশব্যাক একজন। কারণ কি এই বাচ্চাটি অনেক সময় দেখবেন একজন গ্র্যাজুয়েট বা এমএ পাস করেছে, ডিএম বিডিওর কাছে যাবে কোনো একটা বিষয়ে তার প্রবলেম নিয়ে কোনো এক নেতাকে নিয়ে যায়। সে দেখা গেল তার কোয়ালিফিকেশন হচ্ছে 8 পাস বা ক্লাস 10 পাস। আচ্ছা। কেন হবে? আসলে তার পার্সোনালিটি ডেভেলপ করেনি। তার কোয়ালিফিকেশন থাকতে পারে। তো একটা বাচ্চা শিখবে যে কি করে তার নিজের সমস্যাকে বলতে হয়। আমার কেউ যদি ২ জন ঢুকে পড়ে আমি যে, "তুমি কি ওর লইয়ার?" "না।" চলে যাওয়া। অনেক সময় দেখা গেছে একটা বড় বাচ্চা একটা ছোট বাচ্চাকে নিয়ে আসছে। একটা 8 এর বাচ্চা সে 7 এর বাচ্চাকে নিয়ে আসছে। ওর বন্ধু। আচ্ছা। আ তারপরে তো একটা বাচ্চা শিখল। এই বাচ্চা না হলে কোনদিন একসাথে গিয়ে কোনো বিডিওর উপরে হামলা করবে, ডিএম এর উপরে হামলা করবে। সে তো জানে না প্রোটোকলটা, তাই না? তো আমরা এই ধরনের বিভিন্ন বিষয় ছোট, ছোট বিষয় হ্যান্ড ওয়াশ থেকে আরম্ভ করে ডিসিপ্লিন মেইনটেইন এগুলো আমরা শেখাতে পেরেছি। এখন প্রচুর বাচ্চা ইংলিশ মিডিয়াম থেকে মাইগ্রেট করছে। আ প্রচুর বাচ্চা। আমরা আ স্পোকেন ইংলিশেরও ব্যবস্থা করেছি। আ আমাদের ওখানে ভোকেশনাল আছে। বিশেষ করে যারা আ যে সমস্ত মেয়েরা লেখাপড়া ছেড়ে দিয়েছে এবং দেখা গেল ওমান হতে পারে বাড়ির মহিলা, তারাও কিন্তু ভোকেশনাল এর একটা ট্রেনিং নেয়, স্কুলে ট্রেনিং নেয়। নিয়ে একেবারে আ তারা কিছু আর্নও করতে পারে। এটা চলছে আমাদের। বাহ! বাহ! সত্যি মানে আর এই সব কর্মকাণ্ডের পিছনে কিন্তু ম্যানেজিং কমিটি যারা আছে, আমি হয়তো একটা কনসেপ্ট আসলো যে এটা করতে হবে, সাথে, সাথে উনারা সিগন্যাল দিয়ে দেয়, "হ্যাঁ, আপনি করুন।" ঠিক আছে? মানে এটার তো সবচেয়ে বড় এক্সাম্পল বোধহয় আমি, যে আপনারা যখন ডিসাইড করলেন যে আমাদের এতগুলো বাস, আমাদের খাতায় কলমে মেইনটেইন করতে অসুবিধা হচ্ছে, আমাদের একটা সফটওয়্যার প্রয়োজন। আমাকে আপনারা যোগাযোগ করলেন, মানে আমাদের অফিসে আপনারা যোগাযোগ করলেন যে আমাদের একটা সফটওয়্যার প্রয়োজন, আপনারা আসুন। আমি গিয়ে বসলাম। ২ দিনের ভেতর আপনাদের সফটওয়্যারে কাজ শুরু হয়ে গেল। উইদিন 2 ডেজ আপনাদের সফটওয়্যারে আপনারা কাজ শুরু করে দিলেন। আমরা সফটওয়্যারটা ১ দিনের ভেতরে দিলাম, ২ দিনের ভেতরে আপনারা কাজ শুরু করলেন। এই তৎপরতাটা না থাকার জন্য কিন্তু আমরা অনেক প্রজেক্টে পিছিয়ে যাই। আজকে দেখেন নর্থ বেঙ্গলের থেকে একটা সময়ে আমি মানে দিশা পাচ্ছিলাম না। কারা এই ধরনের সফটওয়্যার? আমি কলকাতার সাথে যোগাযোগ করলাম। যেদিন শুনলাম আমি যে, "এরে আমার বাড়ির পাশে যখন এই জিনিসটা আছে আমি কলকাতায় যাওয়া তো আমার বোকামি। আজকে যদি আমার সফটওয়্যারের কোনো প্রবলেম হয়, তো এরা যে সাপোর্টটা দিতে পারবে, কলকাতা থেকে তো দিতে পারবে না।" পারবে না। হ্যাঁ? তো কলকাতায় যাদের ওদের সাথে কথা চলছিল, তা আমি বললাম, "না, এটা অলরেডি ডেভেলপ হয়ে গেছে। শুধু আমাদের ওয়েবসাইটে ঢুকিয়ে দিতে হবে।" তো সেটা খুব ভালো লাগছে। আসলে নর্থ বেঙ্গলের কিন্তু আছে এই সবগুলো। হ্যাঁ? আমরা চাই নর্থ বেঙ্গল কেন পিছিয়ে থাকবে? হ্যাঁ? তো আমাদের যারা ছেলেমেয়েরা বেরুচ্ছে, আমরা এখন ওদের বলছি আ তোমাদের আ স্কিল বেসড ট্রেনিং নাও। যে শিক্ষা তোমাকে ভাত দেবে, যে শিক্ষা তোমাকে রোজগারের সুযোগ করে দেবে। কারণ তোমার বাবা-মা অনেক স্বপ্ন নিয়ে অনেক কষ্ট করেছে। সেই কতটা কষ্ট তুমি এখন বুঝবে না। আ তো তারা চায় তুমি ভালো একটা জায়গায় কিন্তু একজন এমএ পাস করে, বিএ পাস করে দেখা গেল কিছু করতে পারছে না, টোটো চালাচ্ছে বা মোবাইল রিচার্জ করবে, বাবার কাছে টাকা পাচ্ছে। বাবা হয়তো টাকা দেয় কিন্তু বাবার যে কষ্টটা সেটা হয়তো মানে বোঝা যাবে না। তাই এখন আমরা একটা সময় আমাদের মধ্যে একটা কম্পিটিশন ছিল প্রধান শিক্ষকদের। কতগুলো ফার্স্ট ডিভিশন, কতগুলো স্টার। আমরা এখন ভাবি আমার কটা বাচ্চা প্লেসমেন্ট পেল। সে আ সে সে বিজনেসে হোক, হুম। কোম্পানিতে হোক। তো এখন ওরা অনেক সময় ব্যাঙ্গালোরে চলে যাচ্ছে, কলকাতায় চলে যাচ্ছে। আ স্কিল বেস তারা কোর্সগুলোতে ঢুকছে এবং আমরা এটাকে মোটিভেট করছি। খুব ভালো। মানে এই যে একটা কথা বললেন না যে, নর্থ বেঙ্গল কেন পিছিয়ে থাকবে? নর্থ বেঙ্গল এগিয়ে যাবে এবং আমার মনে হয় এই এগিয়ে যেতে হলে তো কাউকে হাতটা ধরে এগিয়ে নিয়ে যেতে হয়। তো সেখানে প্রধান শিক্ষক বা শিক্ষক হিসেবে আপনারাই বোধহয় আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনারাই সুযোগ দিচ্ছেন যে, "হ্যাঁ, তোমরা উঠে এসো, তোমরা করো।" আ অনুষ্ঠানটা লম্বা হতেই থাকবে স্যার। আমরা যদি আলোচনা শুরু করি, আপনার সঙ্গে গল্প শুরু করলে সেই গল্পটা ছোট করে শেষ করাটা খুব ভীষণ কঠিন। যাই হোক, তবুও বলি যে আমরা অনুষ্ঠানের শেষ লগ্নে চলে এসেছি। জাস্ট একটা আমার আ লাস্ট কোয়েশ্চেন আপনাকে।
কোয়েশ্চেন বলব না, মানে এটা একটা আগ্রহ যে আপনি একজন টিচার, আপনি একজন প্রধান শিক্ষক, আপনি একজন লিডার, আপনি একজন সমাজসেবী, আপনি একজন বাবা। তো এই যে ৫ টা রোল, এর মধ্যে আপনি নিজেকে সবচেয়ে বেশি কোন রোলটায় দেখতে পছন্দ করেন? যে হ্যাঁ, এই রোলটায় আমি সবচেয়ে বেশি কনফিডেন্ট? দেখুন আমি যে প্রধান শিক্ষকের পোস্টে যে চেয়ারে বসেছি, আমার প্রতিদিন মনে হয় আমাকে কিছু করতে হবে। যদি এই চেয়ার থেকে আমি সিদ্ধান্ত নিতে না পারি, তাহলে একটা সমাজ, একটা একটা স্কুল পিছিয়ে যাবে। বা আমাদের কোনো সহকর্মী তার কাজ করার ইচ্ছা আছে, পরিবেশ চায়, সেখান থেকে সে বঞ্চিত হয়ে যাবে। তাই আ ওই ওই চেয়ারে বসে ইনোভেটিভ কোনো কিছু করে একটা টিম তৈরি করে আমরা যাতে এগিয়ে নিতে পারি, এইটাই আমার সবচেয়ে বেশি প্লেজার দেয়। এবং অনুষ্ঠানের শেষে অনেকেই জানে, যারা জানে না তাদের জন্য একটু আপনি তালিকাটা বলে দিন যে মুরালীগঞ্জ হাই স্কুলের অ্যাচিভমেন্টের যে তালিকা, সেই যেদিন আপনি জয়েন করেছিলেন ২০০৪ সালে আর আজকে আমরা ২০২৫ সালে দাঁড়িয়ে আছি। এই ২১ বছরের জার্নিতে মুরালীগঞ্জ হাই স্কুলের অ্যাচিভমেন্টের যে তালিকা, জানি পুরোটা বলা সম্ভব নয়। তবে কিছু বিশেষ, বিশেষ দেখুন আমরাই রাজ্যে ১ম যামিনী রায় অ্যাওয়ার্ডেড স্কুল। রাজ্যে এই যামিনী রায় এ এই পুরস্কারটা ৩ টা স্কুল পায় এবং সেখানে খুব টাফ কম্পিটিশন। ইউনিসেফ একটা জাজমেন্টে থাকে, তার প্রতিনিধি থাকে। একটা রিনাউন্ড এনজিও, অমর্ত্য সেনের এনজিও আমাদের এখানে ছিলেন, আর গভর্নমেন্টের। আলাদা, আলাদা মার্কশিট হয়ে যামিনী রায় পায়। তো এটা আমরা উত্তরবঙ্গে ১ম, পশ্চিমবঙ্গে ১ম। আমাদের কিছু, কিছু কনসেপ্ট যেটা পায়োনিয়ার, ওয়াটার ওয়েল থেকে আরম্ভ করে আমরাই ১ম অ পশ্চিমবঙ্গের সরকারি স্কুল সিসিটিভি মনিটরড স্কুল ২০১২ সালে। এখন তো সরকার নির্দেশ দিচ্ছে যে লাগাতে হবে, কিন্তু আমরা সেই সময় করেছি। আ আ আমরা ডেডিকেটেড ওয়েবসাইট থেকে আমাদের রেজাল্ট পাবলিশ হয়। টিচারদের কোনো চাপই থাকে না। জাস্ট যে বাড়িতে বসে, বসে নাম্বার পুট করে দিচ্ছে। আ আমরা উম আ আপনারা জানেন যে টেলিগ্রাফ স্কুল অ্যাওয়ার্ড, যেটা প্রাইভেট স্কুলদের সাথে কম্পিটিশন করতে হয়। আমরা ২০২৩ এ পেয়েছি, আমরা ২২ এ পেয়েছি, ২৩ এ পেয়েছি, আমরা ২৫ এও পেয়েছি। আচ্ছা। তো তখন ভালো লাগে যে এই ধরনের আমরাও পারি প্রাইভেটদের সাথে কম্পিটিশনে নামতে। আর যখন ভালো লাগে প্রাইভেট স্কুল থেকে বাচ্চারা এসে তারা আনন্দমুখরিত হয়ে ওঠে এবং বলে যে, "স্যার এখানে অনেক বেশি ভালো লাগছে।" তখন আমাদের মনে হয় কোথাও একটা সার্থকতা। আর এর জন্য আমি স্যালুট জানাবো আমার শিক্ষক-শিক্ষিকাকে, ম্যানেজিং কমিটি এবং গভর্নমেন্ট আধিকারিক যেভাবে আমাদের পাশে থাকে। সব স্কুলে যদি থাকলে আমার মনে হয় স্কুল বদলে যেত। সত্যিই তো। এইরকম একজন আ লিডার বা এইরকম একজন প্রধান শিক্ষক যদি থাকে, তাহলে প্রত্যেকটা স্কুলই পাল্টে যাবে এবং সেই আশাই আমরা রাখি যে আজকের দিনে দাঁড়িয়ে সরকারি স্কুল, সরকারি বাংলা মিডিয়াম স্কুলগুলো এইভাবে এগিয়ে যাক। আপনার পথে তারাও হাঁটুক। দেখুন, শেখার তো কোনো শেষ নেই আমি মনে করি, এবং শেখার ক্ষেত্রে কোনো কম্পিটিশন হয় না যে ও বেশি জানে আমি কম জানি। আজকে আমি আপনার থেকে শিখব। যদি আমার মধ্যে 1% কিছু থেকে থাকে যেটা হয়তো আপনি জানেন না, সেটা আপনি আমার থেকে শিখবেন এবং তাতে কোনো লজ্জা থাকার কথা নয়। একদম। তো আমার মনে হয় যে আজকের দিনে বাংলা মিডিয়াম স্কুলগুলোর সত্যিই মুরালীগঞ্জ হাই স্কুল থেকে শেখা উচিত এবং এইভাবে যদি প্রতিটা সরকারি স্কুল এগিয়ে যায়, মানুষের আস্থা আবার ফিরবে সরকারি স্কুলের প্রতি, মানুষের বিশ্বাস আবার ফিরবে এবং আমাদের সমাজে যারা পিছিয়ে পড়া লোকজন আছে, যাদের ছেলেমেয়েরা একটা আ উচ্চমানের শিক্ষা পাওয়ার সুযোগ পায় না, তারাও পাবে। দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন এবং মুগ্ধ হয়ে শুনলেন স্যারের কথা। আমি তো মানে আমার ইচ্ছে করছিল না আমি কিছু বলি, তাও অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী বলতে হবে। আমার শুধু মনে হচ্ছিল স্যার বলুক, আমি শুনি। প্রতিবারই তাই হয় যখনই স্যারের সঙ্গে দেখা হয়। আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস যে আজকের অনুষ্ঠানটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আজকের অনুষ্ঠানটা। আর শুধু প্রিয়জনদের সঙ্গে নয়, স্যারের কথাগুলো শুনে যেখানে, যেখানে পরিবর্তন আনা সম্ভব সেখানে, সেখানে শেয়ার করবেন আজকের অনুষ্ঠানটা। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমি অভিজিৎ, নামটা বলতে ভুলে গেছিলাম। যদিও আপনারা জানেন, আমি অভিজিৎ আজকে অনেক কিছুই ভুলে গেছি। মানে স্যারের ইন্টারভিউ নেব, এটা আমার কাছে একটা ভীষণ এক্সাইটিং ব্যাপার ছিল। আমি অভিজিৎ, টেডভাইজারের তরফ থেকে। আশা রাখছি আপনাদের খুব ভালো লেগেছে। আমাদের পরবর্তী পর্বগুলো দেখার জন্য আমাদের পেজ টেডভাইজারকে ফলো করুন এবং টেডভাইজার টকস এর আরো অনেক এক্সাইটিং এপিসোড দেখার জন্য আমাদের সঙ্গে অবশ্যই জুড়ে থাকুন। ধন্যবাদ।